সীমান্তে মুখ্যমন্ত্রীর কথা জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মুহররম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। দাদা পুরুলিয়াতে এফসিআর এর বিল, এই বিলটা কি বিরোধীদের এত আপত্তি কেন? বিদেশ থেকে ফান্ডিং বন্ধ হবে, এটাই কি বিরোধীদের মেন মাথা ব্যথা? এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মুহররম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। দাদা পুরুলিয়াতে কর্মীরা বলছে মনসা পূজায় ছুটি চাই। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সর্বপ্রথম যে কথাটা বলেছে যে শুনুন, সীমান্তে জমি দিয়ে দিয়েছে, যে কোনো কর্মকলাপ অর্থাৎ বাইরে থেকে যারা যখন এরা বলে যে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী, সেইগুলোকে রক্ষার্থে আমাদের দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে জমি দেওয়া হয়েছে। তারা আরো ভালো করে রক্ষণাবেক্ষণ করবে, এই দায়িত্ব নেবার তারই দেওয়া হয়েছিল। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেই কথাটা বলেছে যে ওবিসি বাতিল করে দিয়েছি, ইমাম ভাতা বন্ধ করে দিয়েছি, আর গো রক্ষা, গো মাতার সম্মান রক্ষা করেছি। তা প্রথম যেটা বলেছে ওবিসি বাতিল করে দিয়েছেন, আপনি ভাবছেন ওবিসি বাতিল করে যদি মনে করেন যে একটা মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করার তারে ওবিসি বাতিল করেছে, তাহলে আপনার কাছে হয়তো ভালো কাজ হতে পারে, কিন্তু সমস্ত মানুষের কাছে এটা ভালো কাজ হিসেবে বার্তা যাবে না। তারপরে আপনি যে কথাটা বলেছেন যে ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করে দিয়েছেন, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করে দিয়ে আপনি
নিজেকে বলছেন যে খুব ভালো কাজ করেছি। আপনি কত ভালো কাজ করেছেন আপনি একটা কথা বলুন। গরিব মানুষের তাদের যে জীবিকা, সেই জীবিকা অর্জন করে তারা খাচ্ছিল। আপনাদের কিছু সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতার কারণে তারা উপকৃত হচ্ছিল, কিন্তু আপনি এটাকে একটা মানুষের পেটে লাথ মেরে, কিংবা আপনি বলেন এটাকে ভালো কাজ, তাহলে আমরা এখনো মূর্খের স্বর্গে বাস করতেছি। এটাকে কিন্তু আপনি ভালো কাজ বলবেন, তাহলে খারাপ কাজ কোনটা আপনার কাছে? চলুন তারপরে আর একটু আগে যাই। আর একটু আগে গেলে আমি আপনারা দেখতে পাবেন যে আপনি বলেছেন যে গোমাতাকে রক্ষা করেছি। আপনি হয়তো আপনার ভাষাতে মনে করছেন যে গোমাতাকে রক্ষা করেছেন, বা গরু রক্ষা করে আপনি ভেবেছেন যে একটা কমিউনিটির লোকেদেরকে আপনি খুশি করার তারে এই কাজ করেছেন। কিন্তু আরো আমাদের যারা সনাতনী ভাইয়েরা আছে, তারা গরুকে তারা বিজনেস করতো, এটা কেনা বেচা তাদের একটা প্রসেস ছিল। গ্রামীণ 5,000 কোটি অর্থকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনার সরকার নতুন 1990 যে আইন ছিল, সেই 90 আইনকে এনে আপনি এই গরিবের অর্থগুলো পকেট থেকে কেড়ে নিয়েছে। এবারে আপনি কিছু বড় বড় প্রমোটারদেরকে প্রমোট করেছেন তাদের বিজনেস গুলোকে গ্রোথ করবে বলে, আর গরিব মানুষদের ফুটপাতের দোকান, রাস্তার দোকান, বিভিন্ন জায়গাতে আপনারা সেগুলোকে সেই জায়গা থেকে তাদের বিজনেস চ্যুত করেছেন। তাহলে এগুলো আপনি কিংবা ভালো কাজ বলে চালাতে চান, হয়তো আপনার এক পক্ষ কিছু মানুষ, আপনার যারা সমর্থনের লোক, তারা হয়তো আপনাকে এটা সমর্থন করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে সমর্থন করবে না এই বিষয়টাকে নিয়ে। তারপরেও আপনি করেছেন। তারপরে কি বলেছেন? গরুর যে সম্মান রক্ষা করেছেন। এখন আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে, মেদিনীপুর, মালদা, আরো বিভিন্ন জায়গাতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো একদম অন্যরকম ভাবে রাস্তায় প্রচুর পরিমাণে যানজট করছে। তারই সঙ্গে সঙ্গে মানুষ যখন চলাফেরা করছে, তাদের কাছে এটা একটা বড় থ্রেট মনে হচ্ছে। অনেক সময় গরুরা নিজেদের ভিতরে ঝামেলা করে এবং সেখানে একে অপরের সঙ্গে মারামারি করতে গিয়ে দেখা যাচ্ছে কারোর দোকানের ভিতরে ঢুকে গিয়ে সেখানে মানুষকে চোট করে দিচ্ছে। আবার যানবাহন চলাফেরার সময় কোনো মানুষ হয়তো কোনো মোটর বাইক নিয়ে যাচ্ছে, তারা ওই গরুর আঘাতে বা গরু দৌড়ে এসে তারা কিন্তু খুব সমস্যার সম্মুখীন হচ্ছে, আর তাতে করে মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এইটা দায় কে নেবে? আপনি নেবেন? আপনি তো মুখ্যমন্ত্রী হয়ে আপনি ভস করে আপনি সমাজে দাঁড়িয়ে একটা বাহাবা পাওয়ার তারে কথা বলে দিলেন, কিন্তু এই প্রবলেমগুলো আপনি যেমন সত্যি করে গরুর সম্মান রক্ষার্থে আপনি যেমন কাজ করেন, তাহলে আপনার যারা কর্মী সমর্থনগণ রয়েছে, এই যে গরুগুলো রাস্তাতে ছাড়া আছে, বা এই গরুগুলো যে রাস্তাতে ঘোরাফেরা করছে, মানুষের তারে ঠেট হচ্ছে, আপনারা এই গরুগুলোকে আপনাদের বাড়িতে বা আপনারা এদের তার একটা ব্যবস্থা করুন, যাতে করে একটা গরু না রাস্তার মধ্যে ছাড়া থাকে, বা কোনো মানুষ এতে করে তার জীবনের ঝুঁকি না হয়। আপনারা এটা করুন। এইটা জিম্মা করে তাহলে কিন্তু গরুর সম্মান রক্ষাত্তারে আপনারা করে যান। না হলে ভাববো যে আপনার শুধু এই কথাটা মৌখিক এবং পাবলিকের সামনে কিছু বাহাবাই পাবেন বলে আপনি এই কথা বলেছেন। চলুন তারপরে আপনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে যে পশ্চিম বাংলাতে এত অনুপ্রবেশকারী, এত ঘুষপেটি, ধর্মের নামে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে ফান্ড আসছে, এবং
এতে করে আমাদের পশ্চিমবাংলার তার একটা বড় ঠেট। তাহলে আমি আপনার কাছে সম্মতভাবে প্রশ্ন করতে চাই, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনি এই যে আমাদের পশ্চিমবাংলাতে যে এত সংখ্যা রেডিক্যাল গ্রুপ রয়েছে, আমাদের কেন্দ্র এবং রাজ্য সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে, সিবিআই রয়েছে এবং ইন্টেলিজেন্স এজেন্টরা রয়েছে, এরা তাহলে কি ব্যর্থ নয় আপনার কথা অনুযায়ী? তারপরেও আমাদের পশ্চিমবাংলা যে প্রশাসন রয়েছে এবং আমাদের সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যারা ইনভেস্টিগ করে, যারা এনআইএ আরো যে সংস্থাগুলো রয়েছে, যেই সংস্থাগুলো এই বিশেষ করে টেররিস্টকে তারা দমন করা এবং বাইরে থেকে কত টাকা ফান্ডিং হচ্ছে এইটাকে তারা দমন করার তারে বিভিন্ন সময়ে তারা এখানে সব জায়গাতে তারা এগুলোকে ভেরিফিকেশন করে। তাহলে আপনি আমাকে বলুন, বাইরে থেকে যে এত টাকা ফান্ড এলো এবং এত যখন র্যাডিক্যাল গ্রুপ, তাহলে এর দায় কে নেবে? এর দায় রাজ্য সরকার নেবে না কেন্দ্র সরকার নেবে? তাহলে এর দায়, এটা যদি ব্যর্থ হয় আপনার কথা অনুযায়ী, তাহলে দায় কিন্তু সেন্ট্রালের উপরে গিয়ে চাপে। তারপরেও এত টাকা যখন বাইরে থেকে অর্থ আসছে, সেই টাকাগুলো কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে র্যাডিক্যাল গ্রুপ বা যারা অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশকারী আর র্যাডিক্যাল গ্রুপের মধ্যে দুটো জায়গাকে আলাদা আলাদা করে ভাগ করে টোটাল সংখ্যা কত সেইগুলো প্রকাশ করছেন না কেন? তারই সঙ্গে সঙ্গে এরা যে র্যাডিক্যাল গ্রুপে যারা দোষ আরোপ অপরাধে প্রমাণিত হয়েছে কোর্টে, তাদের কতজনের নামে কেস হয়েছে বা কতজনকে এই কেসে আরোপি প্রমাণ করতে পেরেছি, সেইটা প্রকাশ করছেন না কেন? আর আপনি যে বললেন যে আমি সীমান্তের এতে জমি দিয়ে দিয়েছি, সীমান্তেতে জমি দেওয়ার কারণই হচ্ছে যে আপনি এত যখন এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন, আবারও জমি দিয়েছেন, সেইখান থেকে আবার করে নতুন করে কোনো ঢোকার আশঙ্কা নেই তো? জিনবা থাকে, তাহলে এটা সরকারের বড় একটা ফেলিওর, বড় একটা ব্যর্থতা। তারই সঙ্গে সঙ্গে বলবো, আপনি বারবার করে পাবলিক বাহাবা নেবার নামেতে বিভিন্ন সময়েতে আপনি যে অনেক উস্কানিমূলক কথা বলছেন। আপনি বলেছেন যে আমি দুটো জিনিস আমার বাকি রয়ে গেল, এক হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে আসবেন, এক দেশ এক আইন এক বিধান। যদি নিয়ে আসেন, আপনি নিয়ে আসতে পারেন, আপনার সেই অধিকার আছে, কিন্তু ভারতবর্ষের মূল যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে যদি ভায়োলেট করে, তাহলে কিন্তু আপনার ইউসিসি নিয়ে আসার পরেও কিন্তু আপনি হয়তো আইন পাস করবেন রাজ্যসভাতে, পাস করার পরে কিন্তু আপনার দেখা যাবে সেইটা কিন্তু বাস্তবায়ন করা খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। যেমন গুন্ডা দমন বিল এখন অসম্ভব করে আপনার একদম ঠান্ডার বস্তায় আস্তে আস্তে চলে যাবে, ঠিক ওই রকমই কন্ডিশন হবে। তারপরেও আরো যে কথা বলেছেন যে জমি কেনা বেচাতে আপনার সমস্যা, হিন্দুরা না জমি মুসলমানদের বিক্রি করে, আর মুসলমানদের জমি কোনো রকম ভাবেই না অ্যালটমেন্ট করা হয়, এইটাই আপনার মূল বক্তব্য। এইখান থেকে আপনার মূল বক্তব্য এইটা আপনি বিল নিয়ে এসে পাস করতে চাচ্ছেন। তাহলে আপনি বলুন, আপনি ভারতবর্ষের সংবিধানে হাতে শপথ নিয়েছেন, আর্টিকেল 14 আর 15
যখনই আপনি এই বিল নিয়ে আসবেন তাহলে ভারতবর্ষের মূল প্রিন্সিপালের ওপরে কিন্তু এখানে সংঘর্ষ করবে, আর সংঘর্ষ করা মানেই আপনার এই বিল সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তারপরে আপনি বলেছেন যে ধর্ম পরিবর্তন, এখানেও আপনি আইন নিয়ে আসার কথা বলেছেন। তাহলে ধর্ম পরিবর্তন যে আপনি আইন নিয়ে এসেছেন, এই ধর্ম পরিবর্তনের আইনে আপনি কিংবা নিয়ে আসেন, আপনি জানেন আর্টিকেল 25 ফ্রিডম এক্সপিরিয়েন্স, এই ফ্রিডম এক্সপ্রেশনের মধ্যে এই আর্টিকেল 25 যখনই আপনি নিয়ে আসবেন, একটা মানুষ সে নিজে তার সমস্ত বুদ্ধি মেধা দিয়ে সে যখন যাচাই বাছাই করে, সেই যে মনে করে বয়স্ক প্রাপ্ত মানুষ আমি হিন্দু থেকে মুসলমান হব, এখানে তার নিজস্ব ফ্রিডম আছে। আবার কেউ মুসলিম থেকে হিন্দু হতে চায়, এটাও ফ্রিডম আছে। আপনি চাচ্ছেন এই দরজাটাকে আপনি বিল নিয়ে এসে বন্ধ করে দেবে, কিন্তু মূল প্রিন্সিপালকে আপনি ভায়োলেট করবেন, এটা মনে রাখবেন। তাহলে এখানে আপনার যে বিলটা নিয়ে আসতে, এটা মানে বলছেন যে কাউকে হিন্দু থেকে আর মুসলিম হতে দেবো না, আর মুসলিম থেকে তাকে হিন্দু দেবো। অর্থাৎ আপনি যে হিন্দু ধর্মের মধ্যে যে সত্যটা আছে সেই সত্যটা মুসলিমদের জানতে দেবেন, আবার মুসলিমদের মধ্যে যে সত্যটা আছে সেটা হিন্দুদের জানতে দেবেন। এইটা হচ্ছে আপনার মূল বিষয়। তাহলে আপনি ভারতবর্ষের সংবিধানে হাত দিয়ে শপথ করেছেন যে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপরে উঠে আমি ভারতের সার্বভৌমত্বকে রক্ষার্থে আমার দায়িত্ব সেইটাই আমি পালন করব। তাহলে আপনি এইটা বলে হাত দিয়েছেন। আর আজকে আপনি যেই কথাগুলো বলছেন, একটা ধর্মের লোকেদেরকে, একটা কমিউনিটির লোকেদের উপরে ছোট করে বলছেন, আর এতে করে আপনি মনে করছেন না যে আপনি এই সংবিধানের উপরে হাতে যে শপথ করেছেন, এই শপথ করার পরে আপনি সংবিধানকে ভায়োলেট করছেন? মনে করছে হচ্ছে না আপনার এই কথাটা? নিঃসন্দেহে হওয়া দরকার আপনার। তবে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার মধ্যে যে বিরোধিতা ভাস রয়েছে, এবং যে মানে কিটিক বা কটাক্ষ যেইভাবে একটা ধর্মের লোকেদেরকে টার্গেট করে করছে, এতে মনে হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী কম বিরোধী নেতা হিসেবেই আপনাকে শোভা পাচ্ছে।